सिन्नन्तु विश्वे अमृतस्य पुत्रा आये धामानि दिव्यानि तस्तु। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमो। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयस्त्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। आज निवेदितार भारत दर्शनेर 261तम पर्व। भारतवर्ष স্বাধীন এবং ব্রিটিশ মুক্ত আগস্ট মাস হলেই সেটা মনে পড়ে। স্বাধীনতার উৎসব বৎসরান্তে শুরু হয় সকাল থেকে সারাদিন মাইকের আওয়াজ, ভালো মন্দ খাওয়া দাওয়া, বিপ্লবীদের ছবি রাস্তার মোড়ে মোড়ে টাঙিয়ে ক্ষুদিরাম, নেতাজি, গান্ধীজি, জওহরলাল নেহেরু, অন্যান্য বিপ্লবীদের ছবি টাঙিয়ে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা, কারণ আমরা স্বাধীন দেশের নাগরিক। জানি না এই আগস্ট মাসটা আসলেই মনের মধ্যে যে বিপ্লবের একটা আবেশ তৈরি হয়, এটা শুধু কি ব্রিটিশদের তাড়ানো পরে স্বাধীন ভারতের উল্লাস উৎসবের বিপ্লবী চিন্তা, মনের মধ্যে যে বিপ্লবী চিন্তা যুগ যুগ ধরে মানুষকে সংগ্রামী করে তোলে, সেখানে কি শুধুই একটা দেশ, একটা জাতি বিদেশি শক্তি সম্বলিত ব্যবসা করতে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের বুকে যখন পাথরের মতো জেঁকে বসলো, 200 বছর ধরে দেশটাকে বণিকের বানদণ্ড দেখা দিয়েছিল রাজদণ্ড রূপে। 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলার 23শে জুন মর্মান্তিক পরাজয় বিভিন্ন তৎকালীন যারা মোগল সাম্রাজ্যের নেতৃত্বে, তারা সব পিছিয়ে হেঁটে পরাজয় স্বীকার করে নিয়ে ব্রিটিশদের হাতে দেশটাকে তুলে দিল। দেশ পরাধীন হলো, যদিও তার আগে শকুন, পাঠান, মোগল আগে পর্যন্ত শাসন করে শোষণ করার অধিকার লাভ করেছিল অনেক বিদেশি শাসকই। ভারতবর্ষে ব্রিটিশরাই শেষ শাসক বললে ভুল বলা হবে। আজকে প্রায় 80 বছর, 79 বছরের স্বাধীনতা দিবস আমরা পালন করলাম 15ই আগস্ট 2025। কিন্তু বুকে হাত দিয়ে আমরা কি বলতে পারবো যে জন্যে স্বাধীনতা চেয়েছিলাম, স্বাধীন ভারতের জাতীয় পতাকা পতকাত করে উড়ছে বাড়ির ছাদে বা ক্লাবের ময়দানে বা রাস্তার মোড়ে মোড়ে? গর্ব হয়, ভালো লাগে, আনন্দ হয়, কিন্তু কিসের গর্ব, কিসের আনন্দ? ভারতবাসীরা কি এই স্বাধীনতা চেয়েছিল? ব্রিটিশরা, স্বামী বিবেকানন্দ বলছেন, মেগাস্থানিস ভারতবর্ষের বর্ণনা করতে গিয়ে বলছেন, ভারতবর্ষের শিক্ষা না পাওয়া মানুষগুলোর মধ্যেও যে বীরত্বের ছাপ রয়েছে, যে সততার ছাপ রয়েছে, যে পবিত্রতার ছাপ রয়েছে, যে সংযমের চিত্র ফুটে ওঠে, সেখানে
অন্যায়, চুরি, মিথ্যে বলা, দুর্নীতি, মানুষকে ঠকানো, এগুলো কখনো মানুষের মনে জায়গা পেত না। অন্তত ভারতবর্ষের ঈশ্বর বিশ্বাসী এই তপভূমি তথা ঋষিভূমি ভারতবর্ষে কখনো শোভা পেত না। সত্য বলার জন্য, মিথ্যা না বলে, দুর্নীতি না করে, নীতি প্রয়োগ করে, চুরি ডাকাতি এগুলো তাদের মনের মধ্যেও সুযোগ এনে দিত না। এই ব্রিটিশরাই এ দেশটাকে বিষিয়ে দিয়ে চাতুরতার যে সমস্ত ক্রিয়াকর্মগুলি করে ভারতবর্ষকে ভুলিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে, দুর্নীতিতে ভরে এদেশের সম্পদ লুটে নিয়ে গিয়ে তাদের লন্ডনকে সমৃদ্ধ করেছে, ব্রিটিশকে সমৃদ্ধ করেছে। কিন্তু ভারতবর্ষ, তাদের দেশের মানুষেরা ব্রিটিশকে তাড়িয়েছে, কথাটা বলতেও যেন বাঁধে। স্বেচ্ছায় ভারতবর্ষকে তারা স্বাধীনতা দিয়ে চলে গেছেন। তাদের আর যেন এদেশে আর লুট করার কিছু নেই। নইলে কোন সংগ্রাম 1942 সালের পরে ভারতবর্ষকে ব্রিটিশদের 5 বছর পরে স্থিতিয়ে যাওয়া আন্দোলন ব্রিটিশদের ভারত ছেড়ে যেতে বাধ্য করল? নেতাজির আইনে তিনিও নিরুদ্দেশ। 1945 খ্রিস্টাব্দের পরে চতুর্দিকে রটিয়ে দেওয়া হলো। নেতাজি তাই হোক বিমান দুর্ঘটনায় মারা গেছে। সেটা সঠিক কি বেঠিক ইতিহাস সাক্ষ্য দিয়ে ভাবিকাল এর গবেষণাতে সেটাকে সত্যতা আমাদের সামনে হয়তো তুলে ধরবে একদিন। তবুও ব্রিটিশদের এদেশ ছেড়ে চলে যাওয়া, তার পেছনে যে মর্মান্তিক ইতিহাস, আমরা ফাঁসির দড়ি গলায় পরে ক্ষুদিরাম, কানাইলাল, সত্যেন বোস, ভগৎ সিং, মঙ্গল পাণ্ডে, তারা যেভাবে আত্মত্যাগের ইতিহাস তৈরি করে গেছে, বছরে একটা দিন তাদেরকে নিয়ে আলোচনা করা, ছবি টাঙিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো ছাড়া এর বেশি আমরা স্বাধীন ভারতে নিজেদের মধ্যে কি ক্ষুদিরামকে খুঁজে পেয়েছি? নিজেদের মধ্যে কি গান্ধীজিকে খুঁজে পেয়েছি? নিজেদের মধ্যে কি ভগৎ সিংকে খুঁজে পেয়েছি, বাঘা যতীনকে খুঁজে পেয়েছি, নাকি সত্যেন বোস বা কানাইলালকে খুঁজে পেয়েছি? ক্ষুদিরাম হতে হয় পাশের বাড়ির ছেলেটা হোক, আমার ছেলে যেন আইনস্টাইন হয়। ফলাও করে বলবো ক্ষুদিরামের আত্মত্যাগের কথা, কিন্তু নিজের ছেলেটা যেন আইনস্টাইন হয়। পাশের বাড়ির ছেলেটা ক্ষুদিরাম হতে হলে হোক। ব্রিটিশরা যে বিষগুলো ছড়িয়ে দিয়ে গেছে এদেশের দুর্নীতি, চুরি, অন্যায়, অপবাদ, মিথ্যা, সেগুলোকে সঙ্গী করে ভারতবর্ষ 79টা বছর কাটিয়ে দিল স্বাধীন দেশের নাগরিক হিসাবে। মেগাস্থানিসের বর্ণনা রয়েছে এদেশের চুরি, জোচ্চুরি, দুর্নীতি, অন্যায় কখনো তারা স্বপ্নে ভাবেনি। আজকে ব্রিটিশরা সেগুলো আমাদের মজ্জাগত করে দিয়ে গেছেন কিনা জানি না। ভারতবর্ষের রন্ধে রন্ধে আজ স্বাধীন ভারতের সাদা পাঞ্জাবি পরে দেশ শাসনের নাম করে যারা শোষকের ভূমিকায় দেশকে লুটে পুটে খাচ্ছে, ব্রিটিশদের থেকে তারা কোন অংশে কম? ব্রিটিশদের তবু একটা নীতি ছিল। আজও সিনিয়র সিটিজেনদের মুখে বলতে শুনি, এর থেকে ব্রিটিশ শাসন অনেক ভালো ছিল। ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে,
বাক স্বাধীনতা পেয়েছে, সেটাও বোধহয় সত্যি নয়। যদি আপনি অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, শাসকের অপরাধমূলক চিন্তার বিরুদ্ধে কোনো কথা বলেন, সেক্ষেত্রে আপনাকে আবার শাসকের বা শোষকের রোষে পড়তে হবে। সেখানে স্বাধীনতাটা কোথায় রইল? অধীন মানে স্বাধীন। আমরা স্বাধীন বলে গর্ব করছি, নিজেদের কোন জায়গাটা স্বাধীন? বাড়িতে ছেলে মেয়েদের, স্ত্রী কাছে পরাধীন আমরা, সমাজে নেতাদের কাছে পরাধীন আমরা, অথচ বলছি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কিসের স্বাধীনতা? খালি ব্রিটিশ মুক্ত ভারতবর্ষ? তাও তো সঠিক ছিল না। 1947 খ্রিস্টাব্দে নেহেরু প্রধানমন্ত্রী হলো ভারতবর্ষের। 14ই আগস্ট জিন্নাকে নিয়ে পাকিস্তান মুসলিম কান্ট্রি ঘোষিত হলো। যে জিন্না বলেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস হলে সর্বোচ্চ আসন তাকে ছেড়ে দিতাম, কখনো দেশভাগের কথা মনেই আনতাম না। পরবর্তীকালে সেই পাকিস্তান ভেঙে আবার দুটুকরো হয়ে গেল পূর্ব পাকিস্তান, জন্ম হলো বাংলাদেশের। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তার আত্মপ্রকাশ ঘটালো। কিন্তু নেহেরুর ব্রিটিশ বৃত্তি, ব্রিটিশদের পদলেহন, স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হয়েও লর্ড মাউন্টব্যাটেন শেষ প্রতিনিধি, তাকে গভর্নর জেনারেল করে রেখে দেওয়া হলো। কোন স্বাধীনতার কথা বলবো? ব্রিটিশ মুক্ত শাসন? তারাই মাথা রয়ে গেল নেহেরুর অভিভাবক হিসাবে। গান্ধীজি দিল্লিতে সেদিনে অনুষ্ঠানে ছিলেন না, কলকাতায় তিনি ছিলেন। চিতপুর অঞ্চলে হিন্দু মুসলমানের সাথে একসাথে মিছিল করেছেন। ভারতবর্ষ স্বাধীন, কিন্তু স্বাধীনতার পেছনে যাদের আত্মবলিদানের কথা বলি, তারা কাদের চিন্তায়, কাদের ভাবনায় তারা আত্মনিয়োগ করেছিল? তার মধ্যে অন্যতম রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার স্বামী বিবেকানন্দ এবং নিবেদিতা, তারাই পেছনে ছিলেন। নেহেরু থেকে গান্ধীজি থেকে আরম্ভ করে সর্বোচ্চ নেতৃত্ব স্বীকার করে নিয়েছেন। বিবেকানন্দের ভারত প্রেম দেশাত্মবোধ জাগিয়ে তুলেছিল, জাতীয়তা বোধ জাগিয়ে তুলেছিল। স্বামী বিবেকানন্দ বলতেন নিবেদিতার ভাষায়, তিনি কখনো জাতীয়তার শব্দটা ব্যবহার করতেন না, কিন্তু যারা জাতীয় ভাবনায় ভাবিত হতেন, তাদের এই জাতীয় ভাবনার উন্মেষ বিবেকানন্দের কথার মধ্যে লুকিয়েছিল জাদুর মতো। সে জাদু আবিষ্কার করেছিলেন ভগিনী নিবেদিতা। তিনি একটি কথা প্রায় বলতেন, স্বামী বিবেকানন্দ বলতেন, ম্যান মেকিং ইজ মাই মিশন, মানুষ তৈরি আমার জীবনের ব্রত। কিন্তু ওর পেছনে একটি শব্দ হিডেন থাকতো, লুকিয়ে থাকতো, তার নাম ন্যাশনাল ম্যান মেকিং ইজ মাই মিশন, জাতীয় মানুষ তৈরি করা। দেশকে ভালোবাসবে, জাতীয়তা বোধ থাকবে। নিবেদিতা বলতেন, আমার ইচ্ছে শিক্ষিত যুব সমাজ তাদের কর্মক্ষেত্রে বা তাদের সংসার জীবনে প্রবেশ করার আগে অন্তত 2 বছর শিক্ষার সারটা দেশমাতৃকার চরণতলে নিবেদন করে তবেই তারা নিজেদের কর্মক্ষেত্রে অর্থ রোজগার করতে, সংসার ধর্ম পালনে ব্রতী হবেন। তার আগে 2 বছর অন্তত দেশের ডিফেন্সে, সমাজসেবায় অথবা
দেশের মানুষের পাশে থেকে নিয়ম শৃঙ্খলা এবং রেসপন্সিবিলিটি, দায়িত্ব, একজন প্রকৃত দেশবাসীর পাশে দেশবাসীর থাকা, সেটা যেন নিবেদিতা করার জন্য যুব সমাজকে ভারতবর্ষের ভাবি কালের, যাতে দেশের মানুষের মধ্যে জাতীয়তা বোধ থাকে, দেশাত্মবোধ থাকে, যুব সমাজ যদি সেই দায়িত্বটা কাঁধে নেয় বা নিজেদের ভাবি কালকে রাঙিয়ে দিয়ে যায়, তাহলে প্রকৃত স্বাধীন ভারতের আমরা সুনাগরিক হতে পারব। নিবেদিতার যে অবদান আমরা দেখব, স্বামী বিবেকানন্দের শরীর যাওয়ার পরে তিনি কিছুটা অপ্রকৃতস্থ হয়ে গেছিলেন। কি করবেন ডিসিশন নিতে পারছিলেন না। রামকৃষ্ণ ভাবধারার মধ্যে রাজনীতি থাকবে না, সবাই সেটা জানতো। তিনি নিজে স্বইচ্ছায় বেলুড় মঠ কর্তৃপক্ষের ইচ্ছাকেই নিজের ইচ্ছা ভেবে নিয়ে এবং নিজে একলা চলার রীতি, স্বাধীনভাবে দেশকে দিশা দেওয়ার জন্য যুব সমাজের তিনি আইকন হয়ে গেলেন। সরে আসতে হলো রামকৃষ্ণ মিশনের আধ্যাত্মিক যে অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান, সেখান থেকে দূরত্ব রেখে তার অভিপ্সা, তার গুরুর ইচ্ছা, পরাধীন জাতির কোনো ধর্ম হতে পারে না, সেই পরাধীন জাতিকে মুক্ত করতে, এই দেশমাতৃকার শৃঙ্খল মোচন করতে তিনি যেন এদেশের এই ভারত মাতার এক সুসন্তান রূপে তার অন্য সন্তানদের দেশাত্মবোধ জাগিয়ে তুলছেন। স্বামী বিবেকানন্দের শরীর যাওয়ার পর তার অসমাপ্ত কাজ, যার প্রথম কথাটি ভারতবর্ষ, মাঝের কথাটি ভারতবর্ষ, শেষের কথাটি ভারতবর্ষ, সেটাকে আদর্শ করে মানুষের সামনে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে গেছেন। ভারতবর্ষে স্বামী বিবেকানন্দ's লাইফ অ্যান্ড সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দ's লাইফ। তিনি যুব সমাজের কাছে স্বামী বিবেকানন্দের দেশাত্মবোধ তুলে ধরে দেশবাসীকে এই জাতির ব্রিটিশ মুক্ত করার, এই জাতির ইংরেজ বিতাড়নের জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার যেন এক রূপরেখা তৈরি করে দিয়েছিলেন নিবেদিতা। বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরেছেন। ওই 1902 খ্রিস্টাব্দে সদানন্দকে নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন জুলাই মাসের শেষে, এবং আমরা দেখব তিনি ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে গেছেন। বোম্বের মতো জায়গাতে গেইটি হলে গিয়ে বক্তৃতা দিচ্ছেন 3-4 দিন ধরে, ইউনিটি অফ ইন্ডিয়া। বিবেকানন্দের আদর্শ যুব সমাজকে জাগ্রত করছেন নিবেদিতা। এই 1902 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে 21 থেকে 24 তারিখ পর্যন্ত তিনি বোম্বেতে ছিলেন। তারপরে পুনেতে গেছেন। গাইকোয়াড়ের তৃতীয় সয়াজি রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বারিন ঘোষ তার অগ্নিযুগ গ্রন্থে লিখছেন, নিবেদিতা বিবেকানন্দের বাণীকে নিয়ে যেভাবে যুব সমাজের দুয়ারে দুয়ারে পৌঁছে দেশকে স্বাধীন করেছেন, স্বাধীন করার স্বপ্ন দেখেছেন বা ভারতবর্ষকে দেখিয়েছেন, সেটা ভাবিকাল বিশেষভাবে স্মরণ করবে। আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। অরবিন্দকে
আমরা দেখব বরোদা থেকে নিবেদিতাই টেনে নিয়ে এসছেন, যে জাতীয় শিক্ষক হিসাবে বিদেশ থেকে লেখাপড়া শিখে এসে 1893 খ্রিস্টাব্দে ফিরে এসে বিশ্ববিখ্যাত বিবেকানন্দের চিন্তাকে তিনি বলেছিলেন, দিস ইজ দ্য only visible sign to the earth that India is awoken not only to survive but to conquer. ভারতবর্ষ জেগেছে বেঁচে থাকার জন্য নয়, জয় করার জন্য। ভারতবর্ষের এই জয় করার ইতিহাস শুরু হয়েছিল তার যাত্রা। আগের দিনে চাপেকর ভ্রাতৃদ্বয়ের কথা বলেছিলাম। নিবেদিতা তার মায়ের কাছে গিয়ে সাক্ষাৎ প্রার্থী হয়েছিলেন। নিবেদিতা মেদিনীপুরে গিয়ে 1903 খ্রিস্টাব্দে যে ঘটনা ঘটিয়েছিলেন বক্তৃতা দিতে গিয়ে, আপনাদের সেই ইতিহাস অনেকের হয়তো জানা আছে। সুপতি রায়চৌধুরী, জ্যোতিষ গুহ, প্রফুল্ল দাস, এরা সকলেই নিবেদিতার বক্তৃতা শুনেছিলেন। ক্ষুদিরামও সেই বক্তৃতা শুনেছিলেন। জ্বালাময়ী বক্তৃতা, দেশমাতৃকার শৃঙ্খল মোচনের অঙ্গীকার। নিবেদিতা বরদায় অরবিন্দকে গায়কওয়াড়ের রাজসভায় অরবিন্দের মধ্যে যে প্রতিভা দেখেছিলেন, তিনি সেটা বাংলার বিপ্লবে কাজে লাগাবার জন্য তাকে আহ্বান জানালেন 1906 খ্রিস্টাব্দে। তারই ফলশ্রুতি অরবিন্দ কলকাতায় ফিরে আসলেন। আধ্যাত্মিকতায় মরা ভারতবর্ষের রাজনৈতিক পরিমণ্ডলে অরবিন্দ একটি বিশেষ চরিত্র। ভারতবর্ষের স্বাধীনতা দিবসই কাকতালীয়ভাবে তার জন্মদিন। আমরা ভারতবর্ষের মানুষ 1872 খ্রিস্টাব্দে যে অরবিন্দের জন্ম হয় 15ই আগস্ট, তার জন্মদিনটি ভাবিকালের এদেশের স্বাধীনতা দিবস, সেটি ভাবতে গেলে অবাক লাগে। অরবিন্দের মধ্যে ভারতবর্ষের রাজনীতির সাথে যে আধ্যাত্মিকতার একটা চিন্তা মিশিয়েছিল, যেটি ভারতবর্ষের চিরশাশ্বত রূপে দেশকে স্বাধীন করার জন্য শুধু নয়, ভারতবর্ষ বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য, ভারতবর্ষের মানুষের আত্মমুক্তির সাধনা যুগ যুগ ধরে যেন সুপ্ত হয়ে থাকা ভারতবাসীর মনকে, হৃদয়কে জাগ্রত করার জন্য ঋষি অরবিন্দ রাজনৈতিক মঞ্চ ছেড়ে পণ্ডিচেরিতে গিয়ে তার আশ্রম আধ্যাত্মিক সাধনায় ডুবে গিয়ে তার চোখ মুখের মধ্যে জ্যোতি, কৃষ্ণ তার কাছে যেন স্বয়ং এসে সাক্ষাৎ করছেন। সেই জেলবন্দি অরবিন্দ মুক্ত হলেন ভারতের আধ্যাত্মিকতায়। নতুন বার্তা ঘোষিত হলো। নিবেদিতার সাথে তার সাক্ষাৎ এবং নিবেদিতা তাকে বাংলায় নিয়ে এসে বিপ্লবে যোগ দেয়ালেন। এই নিবেদিতা ভারতবর্ষে শুধু অরবিন্দ নয়, বারিন ঘোষ, বাঘা যতীন মুখোপাধ্যায়, হেমচন্দ্র কানুনগো, সত্যেন বোস, হেমচন্দ্র কানুনগো প্যারিসে বিপ্লবীদের জন্য বোম তৈরির ফর্মুলা জানতে ছুটে গিয়েছিলেন। রাশিয়ান বিপ্লবী কপেটকিনের ইংল্যান্ডে আত্মগোপন করে নির্বাসিত হয়ে থাকা তার আর এক বন্ধু রাশিয়া, তিনি তখন প্যারিসে। নিবেদিতা সেখানেই পাঠিয়ে দিয়েছিলেন হেমচন্দ্র কানুনগো সহ যারা বোম তৈরির ফর্মুলা জেনে এসে ভারতবর্ষকে স্বাধীনতার আলো দেখাবে, ব্রিটিশ মুক্ত ভারত করবে। নিবেদিতার এইসব পরিকল্পনা সিনফিন দলের থেকেই যেন তিনি পেয়েছিলেন। আয়ারল্যান্ডের বিপ্লবীদের যে গোষ্ঠী, যেখানে তার মামা দাদু হ্যামিল্টন সাহেব সামনের সারির নেতৃত্ব দিয়েছেন, বাবাকেও দেখেছেন চার্চের পুজো আর্চার মধ্যে বা চার্চের দায়িত্বশীল একজন
যাজক হিসাবে কাজ করার ফাঁকে ফাঁকে আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামে তারও যোগ এবং দেশাত্মবোধ নিবেদিতার মনে প্রাণে হৃদয়ে সঞ্চারিত হয়েছিল, যদিও সেটি আয়ারল্যান্ডের জন্য নয়, আর এক দেশ যেটি তার কাছে স্বর্গ, যেটি তার কাছে পবিত্র তীর্থভূমি, তার মুক্তির সন্ধানে নিবেদিতা ঝাঁপিয়ে পড়েছেন বিপ্লবীদের নিয়ে। ব্রিটিশরা বুঝতেই পারেনি প্রথমের দিকে, একটার পর একটা দিনের আলোর মতো যখন পরিষ্কার হয়ে যাচ্ছিল, নিবেদিতা তার বন্ধুমহলের সোর্স খাটিয়ে যেখানে যেখানে বিপ্লবীদের আস্তানা ডেরা, সেখানে সময়ে খবর দিয়ে তাদেরকে সঙ্গে সঙ্গে ব্রিটিশ পুলিশ আসার আগেই তারা স্থানান্তরিত হয়েছেন, বেঁচে গেছেন। এরকম বহুবার ঘটেছে। নিবেদিতা ভেতরে ভেতরে খবর নিয়ে এগুলি করছে, ব্রিটিশ প্রশাসন জানার সুযোগই পেত না। ভূপেন দত্ত, স্বামী বিবেকানন্দের ছোট ভাই, তাকে খুব ভালোবাসতেন নিবেদিতা। বিবেকানন্দের ভাই বলে নয়, শুধু একজন ভারত মাতার সুসন্তান রূপে, দেশাত্মবোধের পরাকাষ্ঠা রূপে দেশকে ভালোবাসতেন ভূপেন দত্ত। দেশের স্বাধীনতার জন্য নিজের জীবনটাকে দিয়ে দিতে চেয়েছিলেন। নিবেদিতা তার নিজের মতো করে ভূপেন দত্তকে তৈরি করেছেন। ভারতবর্ষের মানুষের মধ্যে ভূপেন দত্ত চরিত্রটা পরিচিত হয়ে গেছিল বিপ্লবী হিসাবে, সমাজবিজ্ঞানের ডক্টরেট হিসাবে। সমস্ত যেন নিবেদিতা তার সাহচর্য দিয়ে, তার পাশে থেকে ভূপেন দত্তকে তার নিজের জায়গায় বিপ্লবী ভূপেন দত্ত, দেশাত্মবোধিক ভূপেন দত্তে পরিণত করে দিয়েছিলেন নিবেদিতা। সুব্রমণ্য ভারতী সাউথ ইন্ডিয়ান একজন তামিল কবি, ভালো ভালো কবিতা লিখতে পারতেন, বিপ্লবের কবি, গণজাগরণের কবি। পরবর্তীকালে তাকে বিপ্লবী কবি বলা হতো। আসলে জাতীয় কংগ্রেসের অধিবেশনে যে বছর কলকাতাতে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল, সারাভাই দাদাভাই নরোজি, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট, কলকাতাতে আসর বসেছে ডিসেম্বর মাসে। সেখানে সুব্রমণ্য ভারতী এসেছেন। তিনি নিবেদিতা নাকি ব্রিটিশ এক নাগরিক, তিনি ভারতবর্ষে এসে ভারতবর্ষের মানুষের পাশে ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব, ব্রিটিশদের বিরুদ্ধে নিবেদিতার সাদা চামড়ার মানুষ হয়েও প্রকাশ্যে এদেশের বিপ্লবীদের, স্বদেশীদের পাশে থেকে তাদেরকে স্বাধীনতার স্বাদ পেতে আত্মহত্যা এতটুকু পেছপা ছিল না ভারতবাসী। নিবেদিতা সেটা লক্ষ্য করেছেন। এই জাতির ধর্ম, এই জাতির দেশভক্তি নিবেদিতাকে আপ্লুত করেছিল, এবং নিবেদিতার আস্তে আস্তে ওই ভূপেন দত্তের যুগান্তর পত্রিকায় হামলা চালিয়ে ব্রিটিশরা ভয়ভঙ্গ এবং লাঠি উপন্যাস বললে ভুল হবে, দুটি আর্টিকেল বা দুটি রচনা ওই আমাদের যুগান্তর পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে ভূপেন দত্ত সম্পাদক মণ্ডলীর মধ্যে অন্যতম, তাকে অ্যারেস্ট করার জন্য ব্রিটিশ পুলিশ চলে গিয়েছিলেন এই চাঁপাতলা লেনে, 41 চাঁপাতলা লেন, যেখানে যুগান্তর অফিস ছিল, ভাঙচুর করে ভূপেন দত্তকে অ্যারেস্ট করে। নিবেদিতা তার পাশে থেকে প্রকাশ্য দিবালোকে সাইনু বিচারালয়ে গিয়ে চিৎকার করে লাফিয়ে উঠলেন, প্লিজ রিলিজ দিস জেন্টলম্যান, হি ইজ ইগনোরেন্ট, হি ইজ ইনোসেন্ট, প্লিজ রিলিজ দিস
জেন্টলম্যান, হোয়াট এভার মানি ইজ রিকোয়ার্ড আই এম রেডি টু পে। যত টাকা লাগে আমি দেবো, প্লিজ রিলিজ দিস ম্যান। 10,000 টাকা জরিমানা, 1 বছরের সশ্রম কারাদণ্ড। যদিও নিবেদিতাকে সেদিন অর্থ দিতে হয়নি। ভূপেন দত্তের 2 মাসতুতো ভাই চারুচন্দ্র দাস এবং প্রাণকৃষ্ণ আচার্য, তারা 5,000 টাকা দিয়ে জামিনদার হয়েছিলেন। নিবেদিতা এই ভূপেন দত্তের জন্য সাইনহুর বিচারালয় যেভাবে প্রকাশ্য দিবালোকে নিজের স্বরূপটা প্রকাশ করে দিয়েছিলেন, সেখানে ব্রিটিশ পুলিশের সন্দেহের আর বাকি কিছু রইল না। তার পেছনে একটা গোয়েন্দাকে লাগিয়ে দেওয়া হয়েছে তার আগে থেকেই, কর্নেলিয়া সরাবাজি। সে তার পেছনে পেছনে কখন কোথায় কি মুভমেন্ট করছে, কার সাথে মিটিং করছে, সেগুলোর সন্ধান নিয়ে ব্রিটিশ পুলিশকে জানিয়ে দিত। নিবেদিতার সমস্ত পাশ্চাত্য থেকে আসা চিঠিগুলোকে তারা খুলে খুলে দেখত। এতখানি অবিশ্বাসে পরিণত হলো 1907 খ্রিস্টাব্দে ভূপেন দত্তের হয়ে সওয়াল করা ব্রিটিশ পুলিশের সামনে নিবেদিতার একটা অন্য রূপ তারা খুঁজে পেল। যে ব্রিটিশ ভারতবর্ষকে শাসন করছেন তারই বিরুদ্ধে ভারতীয়দের সাথে ব্রিটিশ বিরোধী কার্যকলাপে সহযোগী হচ্ছেন, এটা অবাক করে দিয়েছিল ব্রিটিশ পুলিশকে। নিবেদিতার তাই বোধহয় 1907 খ্রিস্টাব্দের এই 15ই আগস্টের দিনটিতে তিনি বম্বে পোর্ট থেকে ছদ্মবেশে বিদেশে পাড়ি দিয়েছিলেন। 2 বছর পরে স্থিতি গেলে ছদ্মবেশে আবার নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন। ভারতবর্ষের মাটিকে তিনি তার পুণ্যভূমি এবং এ দেশটিকে তার নিজের দেশ মনে করে তার সেবায় ঝাঁপিয়ে পড়েছেন নিবেদিতা। দেশের যুব সমাজকে ইন্ধন জুগিয়েছেন স্বাধীনতার জন্য। সেই নিবেদিতার ভারতবর্ষের জাতীয়তাবোধের ইতিহাসে দ্য সিভিক্স আইডিয়াল অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিটি বইয়ের মধ্যে ছত্তে ছত্তে তার জাতীয়তাবোধের কথা প্রকাশিত হয়েছে। নিবেদিতা তিনি এদেশের বিপ্লবী এবং দেশমাতৃকাকে এক সূত্রে বেঁধে দিয়ে গেলেন। তাই আজ তিনি চিরপ্রাসঙ্গিক। স্বাধীনতার মাস, ক্ষুদিরামের ফাঁসির মাস, বিপ্লবের মাস এবং ভারতবর্ষের মানুষের মনে হৃদয়ে দেশাত্মবোধী জাগরণের সমস্ত প্রক্রিয়া যেন নিবেদিতার দ্বারাই বিবেকানন্দের ভাবটিকে নিয়ে ভারতবাসীর সামনে তুলে ধরে এ ভারতবর্ষী ঘুমন্ত ভারতবাসীকে জাগিয়ে দিয়েছিলেন, তাদের স্বরূপটাকে চিনিয়ে দিয়েছিলেন। শঙ্করী প্রসাদ বসুর ভাষায় বলি, নিবেদিতা পাশ্চাত্যে জন্মগ্রহণ করেছেন, আয়ারল্যান্ডের মানুষ, কিন্তু ভারতবাসীর সাথে ভারতবাসীর পরিচয় করে দিয়েছিল এই নিবেদিতা। তারা যে ভারতীয়, তারা যে ভারতবাসী, এই পুণ্যতীর্থ ভারতবর্ষের ভারত মাতার সন্তান, সেটি যেন নিবেদিতা সন্ধান দিয়েছিল। এটি নিবেদিতার সবচেয়ে বড় অবদান। সকলে ভালো থাকবেন। আরও 2টি রবিবার নিবেদিতার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হওয়ার ইতিহাস আলোচিত হবে। সকলের প্রতি শ্রদ্ধা, শুভেচ্ছা এবং পানারাম চ্যানেলের প্রতি আমার অকুণ্ঠ ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অঙ্গশত উমা সদ্গময় তমস উমা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি।